হোয়াই মার্কেট গোজ আপ টুডে। আজ বাজার ঊর্ধ্বমুখী কেন? আজ এ নিয়েই আমাদের আলোচনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ইনভেস্ট ফর টুমোরো চ্যানেলে স্বাগত। আমরা যদি আজ সারাদিন দেখি তাহলে দেখব নিফটি 1.98% ঊর্ধ্বমুখী, সেন্সেক্স 2.29% ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বাজার ঊর্ধ্বমুখী হলো কেন? এই কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে মূলত 6টা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। প্রথমত, গতকাল ইউক্রেনের তরফ থেকে একটা বিবৃতি এসছে, যে বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন ন্যাটোর মেম্বারশিপ চাইছে না আপাতভাবে, এবং ভবিষ্যতেও আর কখনো এই ন্যাটোর মেম্বারশিপের জন্য সে অ্যাপ্লাই করবে না। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কনসার্ন কিন্তু ছিল এই নেটোর মেম্বারশিপ, ইউক্রেন যেটা নিতে চাইছিল। তো সেখান থেকে ইউক্রেন যখন পিছিয়ে আসছে, তাহলে স্বাভাবিকভাবে যুদ্ধের যে কারণটা তৈরি হয়েছিল, যুদ্ধের যেটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছিল, সেই জায়গাটা থেকেই কিন্তু পিছিয়ে আসছে ইউক্রেন। অর্থাৎ কোথাও একটা কম্প্রোমাইজ করার চিন্তাভাবনা নিয়েই কিন্তু ইউক্রেন এগিয়ে আসছে। আবার অন্যদিকে ইউক্রেনের মধ্যে যে সমস্ত প্রো রাশিয়ান এরিয়াগুলো ছিল, যেগুলোকে রাশিয়া অলরেডি ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিল, সেই দাবিও ইউক্রেন মেনে নিচ্ছে। তাহলে কোথাও একটা যেন টকিং এর জায়গা, একটা যেন ডিপ্লোমেসির জায়গা খুলে রাখতে চাইছে ইউক্রেন। এবং স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যেন যুদ্ধের যে বাতাবরণ সেটা বোধহয় তাহলে ফেড অফ হয়ে যাচ্ছে ক্রমশ। সেই কারণে একটা যে যুদ্ধের কারণে আনসার্টেনটি, সেই আনসার্টেনটি থেকে যেন কোথাও একটা মার্কেট একটা স্বস্তি অনুভব করছে। দ্বিতীয়ত, ইউএস ক্রুড অয়েল আমদানির উপর, কোথা থেকে না, রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানির উপর একটা যে ব্যান আরোপ করেছে, স্যাংশন আরোপ করেছে বটে, কিন্তু সেখানে মনে রাখতে হবে যে আমেরিকার যা ফুয়েল কনজামশন, যা ক্রুড অয়েলের যে কনজামশন, তার 8% লিকুইড ফুয়েল মাত্র আমদানি করে থাকে সে রাশিয়া থেকে। অর্থাৎ খুব একটা বেশি অ্যামাউন্ট কিন্তু সেটা নয়। আবার এর সাথে এটা মনে রাখতে হবে যে বাকি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই স্যাংশনের ব্যাপারে কিন্তু আর কেউ এগিয়ে আসছে না। যদিও ইংল্যান্ড বলেছে যে তারা এই ব্যাপারে ভাবছে বা প্রস্তাব পেশ করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনও কিন্তু তাদের কোনো সরাসরি কোনো স্ট্যান্ড পাওয়া যায়নি, বা এই স্যাংশন হবে বলেও মনে করা হচ্ছে না। কারণ গবেষকরা মনে করছেন যে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে, জার্মানি সহ আমরা যদি ধরি, তাহলে গ্যাস এবং অয়েলের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো 40-45% নির্ভরশীল রাশিয়ার উপর। অতএব হঠাৎ করে এই স্যাংশন যদি এনে দেয়, তাহলে তাদের যে ফুয়েল কনজামশন তারা কোথা থেকে ইম্পোর্ট করবে? এইখানে কিন্তু একটা গুরুতর প্রশ্নচিহ্ন চলে আসছে। সুতরাং তারা কিন্তু, বা অন্য জায়গা থেকে যদি ইম্পোর্ট করেও, তাহলে গ্যাস এবং পেট্রোলিয়াম আনার জন্য যে রুট, সেটা ওপেন হতে অন্তত 12 থেকে 15 মাস সময় লেগে যাবে। সুতরাং ইমিডিয়েটলি এখন এই স্যাংশন আনা নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা তারা করবে না বলেই মনে হয়। তৃতীয়ত, যখন আমেরিকা তথা ইউরোপের বিভিন্ন দেশগুলো স্যাংশন আনার ভয় দেখাচ্ছিল রাশিয়াকে, রাশিয়া এতদিন চুপ ছিল। হঠাৎ করে রাশিয়ার তরফ থেকে একটা রিয়েকশন পাওয়া যায়, প্রতিক্রিয়া পাওয়া যায়। রাশিয়াও বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা জানি তোমরা স্যাংশন আনবে, কিন্তু আমিও জানি আমার এক্সপোর্ট কোন দিকে ডাইরেক্ট করতে হবে। এখানে সম্ভবত রাশিয়া কিন্তু তার যে এক্সপোর্ট সেটাকে কিন্তু চায়নার দিকে ডাইভার্ট করার ইঙ্গিত দিয়ে রেখেছে। এখানে বলে রাখা ভালো যে উইন্টার অলিম্পিক্সের আগে পুতিন এবং জিনপিং এর মধ্যে একটা আলোচনা হয়েছিল, সেখানেই হয়তো বা সমস্ত কিছু বোঝাপড়া হয়ে গিয়ে থাকবে। তো সুতরাং এটা কিন্তু ইউরোপের দেশগুলো ভয় পেতে থাকবে। সুতরাং স্যাংশন নিয়ে তারা কিন্তু খুব একটা বেশি আর এই ব্যাপারে পদক্ষেপ নেবে না বলেই আমার মনে হয়। আবার একটা রিপোর্টে জানা যাচ্ছে যে ভারতীয় তৈল কোম্পানিগুলোকে রাশিয়ার যে সমস্ত বড় তৈল কোম্পানিগুলো আছে, তারা 20% রিবেটে ক্রুড অয়েল সেল করতে রাজি আছে, ক্রুড অয়েল এক্সপোর্ট করতে রাজি আছে। সুতরাং এটা অবশ্যই একটা ভারতের জন্য ভালো খবর। বাজার এই খবরটাকে পজিটিভলি নিয়েছে। হ্যাঁ, সেই কারণেও বাজার কিছুটা স্বস্তিতে আছে যে আর যেখানেই হোক স্যাংশন হলে অন্তত মনে করা হচ্ছে ভারত বোধহয় সেই স্যাংশনে পার্টিসিপেট করবে না বলেই মনে হয়, বা অ্যাটলিস্ট এই যে মূল্যবৃদ্ধি হয়েছে ক্রুড অয়েলের, সেখান থেকে ভারতের অন্তত 20% রিবেট পাচ্ছে আপাতভাবে, যতক্ষণ না একটা সমস্ত অ্যালিজরা মিলে স্যাংশন আনছে, সেই পর্যায়ে তৈরি হচ্ছে, সেই চরম টাইট পজিশন যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট ইন্ডিয়ান অয়েল ইম্পোর্টাররা
রাশিয়া থেকে 20% রিবেট পাবে, আর তার ফলে ইমিডিয়েট যে ইম্পোর্ট বিল, ক্রুড অয়েলের ইম্পোর্ট বিল ভারতের, সেটা কিছুটা অন্তত একটু ইজ হবে, সেটা মনে করা হচ্ছে। তাই বাজার এই খবরটাকে কিন্তু একটু পজিটিভলি নিয়েছে। পঞ্চমত, পোস্ট পোল এক্সিট রিপোর্ট এসছে। যে সমস্ত স্টেটগুলোতে পোল চলছিল, ইলেকশন চলছিল, সেখানে পোস্ট পোল এক্সিটে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল স্থিতাবস্থা বজায় থাকছে, যে রুলিং পার্টি যেরকম ক্ষমতায় ছিল তাদের খুব একটা রক্তক্ষরণ হবে না। হ্যাঁ, সুতরাং এটা একটা রাজনৈতিক স্থিতাবস্থার ইঙ্গিত দেয়, যেটা বাজারের পক্ষে ভালো। বাজার সেই খবরকেও কিন্তু পজিটিভলি রিয়েক্ট করছে, তাই বাজার আজকে ঊর্ধ্বমুখী। আবার যদি আমরা টেকনিক্যাল চার্ট দেখি, তাহলে দেখব যে নিফটি 50 তার একটা ক্রুশিয়াল সাপোর্ট জোনে ছিল 15,670। 15,670-এর একটা ক্রুশিয়াল সাপোর্ট জোন থেকে কিন্তু গতকাল বাউন্স ব্যাক করেছে। হ্যাঁ, এবার আমাদেরকে এখানে দেখতে হবে এর ফলো থ্রুটা হচ্ছে কিনা। আগামী 3-4 দিন ধরে 3-4টে সেশন, 4-5টা সেশনে এর ফলো থ্রুটা হচ্ছে কিনা। যদি ফলো থ্রুটা হয়, তাহলে বুঝতে হবে মার্কেট বটম আউট হয়েছে গতকাল। এবং যদি সেটা না হয়, যদি সেটাকে আবার তার ক্রুশিয়াল সাপোর্টটাকে ব্রেক করে যায়, তাহলে মার্কেটে কিন্তু এখনও রক্তক্ষরণ বাকি আছে। যাই হোক, আমাদের এই টেকনিক্যাল চার্ট আমাদের ইনভেস্টরদের খুব একটা বেশি কাজের নয়, কারণ আমরা যারা রিয়েলি লং টার্ম ইনভেস্ট করার কথা ভেবে থাকি, তাদের কাছে অ্যাকচুয়ালি পেশেন্স আসল কথা, স্টে ইনভেস্টেড এটাই আসল কথা, অ্যাকুমুলেট করে যাও স্ট্যাগার্ড ওয়েতে এটাই আসল কথা। এতএব আমাদের কাছে টেকনিক্যাল জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরিশেষে আসি, যদিও আজকে মার্কেট কিছুটা ঘুরেছে, তবুও আমার মনে হয় এই জিওপলিটিক্যাল টেনশনের হয়তো কেটে যাবে, যুদ্ধ থেমে যাবে, কিন্তু এই ঠান্ডা একটা লড়াই চলবে। এই যে ইউএস বা ইউরোপের বিভিন্ন দেশগুলো স্যাংশন আনার কথা বলছে, ইউএস স্যাংশন অলরেডি এনেছে, এবং অন্যদিকে রাশিয়াও কিন্তু বিভিন্ন জিনিস এক্সপোর্ট করার ব্যাপারে বিভিন্ন কান্ট্রিতে এখন, যদিও সেটা কোন কান্ট্রি বা কী কী জিনিস এক্সপোর্টের উপর ব্যান আনছে সেটা এখনও পর্যন্ত পাবলিশ করেনি, কিন্তু একটা ব্যান আনতে চলেছে। তাহলে এই যে ঠান্ডা লড়াই, সেটা কিন্তু চলতে থাকবে। সুতরাং এই বছর 2022 এবং সম্ভবত 2023, এই দুটো বছরেই কিন্তু মনে করা হচ্ছে যে গ্রোথ, কোম্পানির গ্রোথ নয়, স্টক গ্রোথ হয়তো বা মিউটেড থাকতে পারে, সেরকমই আশঙ্কা করা হচ্ছে। সুতরাং আমাদের কাছে, লং টার্ম ইনভেস্টরদের কাছে একটা বড় সুযোগ এই সময় কিন্তু অ্যাকুমুলেট করে যাওয়ার, স্টে ইনভেস্টেড থাকার। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।